নমস্কার। 5টাতেই লাইভটা শুরু করেছিলাম বিদ্যাসাথীর তরফ থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন এবং প্রি প্রাইমারি এডুকেশন নিয়ে কথা বলতে, কিন্তু টেকনিক্যাল গোলযোগ এবং সেজন্য এই লাইভটা আটকে গিয়েছিল। আবার শুরু করছি। তো শুরু করতে গিয়ে বেশ খানিকটা দেরি হয়ে গেল, 5টা বোধহয় 10 বেজে গেছে, 5টা 11। তো সেটাই মানে প্রথমে এই কথাগুলো বলেছিলাম, জানি না সবার কাছে পৌঁছেছে কিনা। যাদের কাছে পৌঁছায়নি তাদের আবার বলি, এই যে লাইভ, এই লাইভটাতে কিন্তু আমার কিছু দেখানোর নেই। না আমার কাছে আছে জামা কাপড়, না আমার কাছে আছে গয়নাগাটি, না আমার কাছে আছে কোনো প্রোডাক্ট। আমি শুধু কিছু মানে হাওয়াই ভাষা কথা বলছি। হাওয়াই ভাষা কথা মানে আর্লি চাইল্ডহুড এডুকেশন, প্রি প্রাইমারি এডুকেশন, মন্টেসরি মেথড, এই ধরনের কথাগুলো ওই শুনতে ভালো লাগে। ডিটেলসে শুনতে গেলে বেশিরভাগ মানুষের মাথা ধরে যায়, বিরক্ত লাগে। কেন পড়াশোনার কথা খুব মন দিয়ে শোনার মতো প্রজাতি বোধহয় আমরা নই। আমি হয়তো একটু তিক্ত কথা বলে ফেললাম, ক্ষমা করবেন, কিন্তু এটা কিন্তু সত্যি। এর আগের লাইভেও আমি বারবার বলেছি, আমি জানি না কে শুনবেন, আদৌ শুনবেন কিনা, আমার এক্সপেকটেশন নেই, শুধু কিছু বলা দরকার। লাইভে না এসে তো বলা যায় না, তাই বলছি। এই যে আর্লি চাইল্ডহুড এডুকেশন বা প্রি প্রাইমারি এডুকেশন, এটা কিন্তু মূল পাঠ্যক্রমের অন্তর্গত বহু বছর ধরে ছিল না। এটা কিন্তু কেউ কোনো গুরুত্বই দেয়নি এতকাল ধরে। শুধুমাত্র কিছু প্রাইভেট স্কুল, যারা খানিকটা ব্যবসায়িক স্বার্থে হোক, খানিকটা বাবা মাদের একটু স্বস্তি দিতে হোক, খানিকটা ওয়ানের পড়াশোনাটা একটু আগে থেকে সরগর না করে রাখলে একেবারে ওয়ানে গিয়ে মারাত্মক চাপে পড়বে বাচ্চারা, সেটা ভেবে হোক, এটা কিন্তু চালু করেছিল। এই যে আপনারা দেখেন না, বিভিন্ন সিবিএসই বা আইসিএসসি বোর্ডের স্কুলগুলোতে প্রি প্রাইমারি এডুকেশন রয়েছে, এগুলো কিন্তু কোনো সিবিএসই বা আইসিএসসি কারিকুলামের অন্তর্ভুক্ত ছিল না। এটা কারিকুলামের অন্তর্ভুক্ত কথা হয়েছে 2020 সালে প্রথম নিউ এডুকেশন পলিসিতে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে তার উপরে 2025-এ, প্রায় 2025-এ এসে কেন্দ্রীয় সরকার ঠিক করেছেন প্রত্যেকটা সিবিএসই বোর্ডের মানে কেন্দ্রীয় বোর্ডের স্কুলে কিন্তু এই প্রি প্রাইমারি এডুকেশনকে মূল পাঠ্যক্রমের মধ্যে আনতে হবে, এবং সেজন্য টিচার রিক্রুটমেন্ট হবে, এবং সেজন্য কিন্তু মানে এই যে ওয়ানের আগের 3টে ধাপ বা 2টো ধাপ বা 4টে ধাপ, অনেকে অনেক সময় এরকমও করেন 4টে ক্লাসে ভাগ করে দেন, 2+, 3+, 4+, 5+, 6+এ গিয়ে 1। কিন্তু সিবিএসই বোর্ডে ম্যাক্সিমাম জায়গাতে 5+এ 1। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বেশিরভাগ জায়গাতে প্রি স্কুলগুলো 3টে ক্লাস নিয়ে, একটা একদম ছোট বাচ্চাদের, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, তারপরে 1। তো এই যে 1-এর আগে 3টে ধাপ, এই 3টে ধাপকে কিন্তু মূল পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি ঘটেছে মাত্রই কিছুদিন আগে। এখনো পর্যন্ত সব জায়গায় কিন্তু সব বোর্ড একে মান্যতা দেয়নি। আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের কথাই বলা হোক, পশ্চিমবঙ্গে যে বোর্ডটা প্রাইমারি এডুকেশন নিয়ে কাজ করে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তাদের কিন্তু একটাই প্রি প্রাইমারি ক্লাস, ইনফ্যাক্ট আর কিছু নেই। প্রি প্রাইমারিতে যদি মানে অথেন্টিক ভাবে 1-এর আগে 3টে ধাপ কিন্তু তাদের সিলেবাসে নেই, তাদের পাঠ্যক্রমের মধ্যে নেই। আইসিএসসি বোর্ডেরও নেই। আইসিএসসি বোর্ডের স্কুলগুলোতে রয়েছে, সেগুলো কিন্তু সবটাই প্রাইভেট ভাবে পড়ানো হয়। কিন্তু এই প্রি প্রাইমারি বিষয়টাকে অগ্রাহ্য করার মতো কিন্তু মানে কোনো জায়গায় নেই আজকের দিনে। সরি। তো প্রি প্রাইমারি কিন্তু সারা পৃথিবীতে একটা স্বীকৃত পাঠ্যক্রম। সারা পৃথিবীতে কিন্তু এই প্রি প্রাইমারি মানে পড়াশোনাটা নিয়ে নিরন্তর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে। নিরন্তর চিন্তা করছেন শিক্ষাবিদরা যে এটাকে আরো ভালো কিভাবে করা যায়। মন্টেসরি কোর্স নামে পরিচিত যে কোর্সটা আমরাও করাই, অনেকেই করান, আদৌ কিন্তু কোর্সটা কোনো মন্টেসরি কোর্স নয়। মন্টেসরি একটা মেথডের নাম। মন্টেসরি বা মারিয়া মন্টেসরি একজন বিখ্যাত শিক্ষাবিদের নাম। তিনি প্রথম লক্ষ্য করেছিলেন যে খেলার ছলে যদি বাচ্চাদের পড়ানো হয়, বিভিন্ন অ্যাপারেটাস দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে, যাতে তারা বিভিন্ন আকৃতি বা শেপ চেনে, বিভিন্ন রং বা কালার চেনে, বিভিন্ন অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারে এবং অবজেক্টের সঙ্গে রিলেটেড অ্যালফাবেট গুলোকে আইডেন্টিফাই করতে পারে, মানে ভাষা শেখে,
তাহলে তাদের পড়াশোনাটা অনেক আনন্দময় হবে, সহজ হবে এবং বাবা মাদের কাছেও সেটা খুব স্বস্তিদায়ক হবে। এটা মারিয়া মন্টেসরি অনেক অনেক অনেকগুলো বছর আগে ভেবেছিলেন, কিন্তু আজকে সেই মারিয়া মন্টেসরি ভাবনাটাই সারা পৃথিবীতে কিন্তু বিখ্যাত মন্টেসরি মেথড নামে, এবং ইউরোপ আমেরিকার মতো বড় বড় কন্টিনেন্ট গুলো, আলোকিত কন্টিনেন্ট গুলো কিন্তু এই মন্টেসরি মেথডকেই অনুসরণ করে। এশিয়া অনুসরণ করে না আমি বলছি না, ভারতবর্ষে তো খুবই জনপ্রিয়। ভারতবর্ষে কেন, আমাদের এই উপমহাদেশের যে দেশগুলো, সেখানে কিন্তু মারিয়া মন্টেসরির এই মেথড বেশ জনপ্রিয়। যদিও অথেন্টিক ভাবে কতটা ফলো করা হয় সেটা নিয়ে দ্বিমত থাকবে, আছে, ওটা নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু এই প্রি প্রাইমারি এডুকেশন, এটার সঙ্গে কিন্তু একটা বাচ্চার লেখাপড়া বা শিক্ষার ভিত কেমন হবে সেটা ভীষণ ভাবে নির্ভর করে। এবং এই প্রি প্রাইমারি যারা শিক্ষাদান করেন, যে শিক্ষক শিক্ষিকারা, তাদের যে মারাত্মক একদম ব্রিলিয়ান্ট হতে হবে, মেরিটোরিয়াস হতে হবে, এরকমটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি মধ্যমেধার স্টুডেন্টরাই কিন্তু এই প্রি প্রাইমারি টিচার হওয়ার জন্য উপযুক্ত। এই কথাটা আমি কেন বলছি, আপনারা ভেবে দেখুন, একটা ক্লাসে 30টা বাচ্চা আছে এবং এই ধরে নিন একটা কোনো খুব ভালো অভিজাত স্কুলের অভিজাত ক্লাসরুম, একটা কোনো শ্রেণী কক্ষ যেটাতে ক্লাস 1 বা ক্লাস 2 এর আপনি কল্পনা করুন, যেখানে 30টা বাচ্চা আছে। এই 30টা বাচ্চার মধ্যে 2 জন হচ্ছে সুপার ব্রিলিয়ান্ট, 5 জন হচ্ছে মেরিটোরিয়াস কাম ব্রিলিয়ান্ট, যারা মোটামুটি ভালো রেজাল্টের দিকে থাকে। আরো 5 জন কিন্তু কাছাকাছি আছে, তারা ততটা নয়, ততটা ব্রিলিয়ান্ট নয়, ততটা মেরিটোরিয়াস নয়, কিন্তু খারাপও নয়, তারাও কিন্তু ভালো স্টুডেন্ট। তাহলে 30টা থেকে কজন, 5 5 আর 2 12 জন চলে গেল, পড়ে রইল 18 জন। এই 18 জনের মধ্যে আমি তর্কের খাতিরে ধরে নিই 2 জন একেবারে খারাপ, তাদেরকে ঠেলে ঠুলে প্রতিবারে ক্লাসে ওঠাতে হয়। তাহলে 18 থেকে 2 বাদ গেলে থাকলো 16 জন। এই 16 জন হচ্ছে মধ্যমেধা। এই 16 জন মধ্যমেধার মধ্যেও এমন অনেকে আছেন যারা সেই সময় কিন্তু পড়াশোনায় বিরাট কিছু করে উঠতে পারেননি। হয়তো সাধারণভাবে 10th পাস করেছেন, সাধারণভাবে 12th পাস করেছেন, সাধারণভাবে গ্রাজুয়েট হয়েছেন, সাধারণভাবে পোস্ট গ্রাজুয়েশনটাও হয়তো করেছেন, বা কেউ কেউ হয়তো পোস্ট গ্রাজুয়েশন অবধি যাননি, কিন্তু তাদের মধ্যে পড়ানোর স্কিলটা রয়েছে। আমাদের মধ্যে অনেকেই ছোটবেলায় আমরা মার কোনো একটা গামছা বা শাড়ি বা কিছু একটা পেঁচিয়ে বেনুনি বেঁধে টিচার খেলতাম না? জানি না আজকে বাচ্চারা খেলে কিনা, আমরা কিন্তু খেলতাম। আমাদের অবচেতন মনে আমাদের শিক্ষিকারা এতটাই প্রভাব ফেলতেন যে আমরা কিন্তু তাদের মতো হতে চাইতাম। আমরা কিন্তু আমাদের রোল মডেল হিসাবে সবসময় আমাদের চোখের সামনে ভাসতো একজন শিক্ষক বা শিক্ষিকার মুখ। এখনো পর্যন্ত আমরা যারা বড় হয়ে গেছি, নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছি, তারাও কিন্তু সেই শিক্ষক শিক্ষিকাদের খুব শ্রদ্ধা ভরে স্মরণ করি, যারা আমাদের ভালোবেসেছিলেন, যারা আমাদের শাসন করেছিলেন, যারা আমাদের সঠিক শিক্ষা দিয়েছিলেন। তো সেই আইডল বা সেই রোল মডেল কে অনুসরণ করে শিক্ষক হতে চাওয়া ছাত্রছাত্রীর সংখ্যাটা কিন্তু কম নয়। এই যে 30টা বাচ্চার মধ্যে 16 জন হয়তো শিক্ষক হবে না, কিন্তু 5-6 জন তো হবে। 5-6 জনের মধ্যে তো মনে হবে যে আমি একজন শিক্ষক হই। তাদের মধ্যে কেউ হয়তো পড়াশোনায় ভালো, সে হয়তো গভর্নমেন্টের যে পরীক্ষা, সেই পরীক্ষায় পাশ করে সে একটা গভর্নমেন্ট স্কুলে চাকরি পাবে। এটা কিন্তু মাথায় রাখবেন, বিএড ডিএলএড করলেই কিন্তু গভর্নমেন্টে আপনি চাকরি পাবেন না। গভর্নমেন্টে চাকরি পেতে গেলে কিন্তু আপনাকে তার সঙ্গে জিকে, রিজনিং, পেডাগজি বা শিক্ষা বিজ্ঞান, এগুলো সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে। এবং গভর্নমেন্টের পরীক্ষা কিন্তু ইজি হয় না, যথেষ্ট টাফ হয়। তার থেকেও টাফ হয় ইন্টারভিউ প্রসেস। আগে কি হয়ে গেছে, সরকার কি করেছে সেটা ভেবে কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে আপনি যেখানে আছেন ঠিক সেখানেই পড়ে থাকবেন। নতুন দিন আসছে কি আসছে না, আবার করে রিক্রুটমেন্ট শুরু হবে কি হবে না, তার আগে নিজেকে আগে যোগ্য করুন। নিজেকে যোগ্য করতে গেলে গভর্নমেন্টের চাকরিও আপনি পাবেন। কিন্তু এবারে রইল যে সিংহভাগ ছাত্রছাত্রী যারা হয়তো 10th 12th কোনোটাতে বিরাট কিছু ভালো মার্কস পাননি, গ্রাজুয়েশনও পাশ করেছেন অতি সাধারণভাবে, কিন্তু তাদের মধ্যেও একটা ইচ্ছা আছে যে আমরা কোনো না কোনো ভাবে
পেশাকে মানে আঁকড়ে ধরে নিজেদের পরিচিতি তৈরি করব। সবাই শিক্ষক হবেন না, সেটা আমি জানি। তাদের মধ্যে থেকে কেউ কেউ অন্য পেশায় যাবেন, কিন্তু যারা শিক্ষক হতে চাইবেন এবং যারা গভর্নমেন্টে চান্স পাবেন না, মানে যাদের এলিজিবিলিটি নেই, মানে যোগ্যতাই নেই বিএড বা ডিএলএড করার, কারণ বিএড করতে গেলে যে একটা পার্সেন্টেজের ব্যাপার থাকে, একটা বিপুল পরিমাণ টাকা খরচের ব্যাপার থাকে, তারপরেও কিন্তু চাকরির নিশ্চয়তা থাকে না। ডিএলএড এর ক্ষেত্রে একই ব্যাপার, টাকা খরচের ব্যাপার থাকে, বয়সের একটা সীমা থাকে, পার্সেন্টেজের একটা ব্যাপার থাকে, এবং তারপরেও কোনো চাকরির নিশ্চয়তা থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ মনে করে যে না, আমি ওই দিকটা না ভেবে এত তো আশেপাশে প্রাইভেট স্কুল রয়েছে, আমি সেখানে ভাবি না আমার কেরিয়ারটা শুরু করব। প্রচুর মানুষ আছেন যারা ভীষণ ভাবে নাক কুচকান এইভাবে, প্রাইভেট স্কুলে চাকরি আমাকে চাকরি নাকি, ও তো গিয়ে বললেই দিয়ে দেয়। আদৌ নয়। আপনি ভালো করে ভেবে দেখুন, আপনি চাইছেন হয়তো নিজের চাকরিটা সরকারি স্কুলে করতে, কিন্তু আপনার বাচ্চাকে পড়াচ্ছেন প্রাইভেট স্কুলে, এবং সেখানে টিচাররা যদি যোগ্য না হয়, এতটুকু ভুল করে, আপনি সঙ্গে সঙ্গে সেই খাতাটা নিয়ে গিয়ে পরের দিন স্কুলে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে দেখা করে বলছেন এটা কি, আমার বাচ্চার খাতায় কেন ভুল কারেকশন করা হয়েছে। তাহলে আপনি চাইছেন একজন যোগ্য শিক্ষক যিনি আপনার বাচ্চাকে পড়াবেন, যিনি আপনার সন্তানদের শিক্ষার ভার নেবেন স্কুলে, তাহলে তার কাজটাকে আপনারা অযোগ্য ভাবছেন কেন? তার কাজটাকে আপনারা ক্ষুদ্র ভাবছেন কেন? তার কাজটাকে আপনারা এত হেয় করছেন কেন? করার তো কথা নয়। সেটা করতে গেলেও রীতিমতো যোগ্যতা লাগে, এবং সেই যোগ্যতা কিন্তু মার্কশিটের পার্সেন্টেজে লেখা থাকে না। সেই যোগ্যতা বিশেষত প্রি প্রাইমারি স্কুলে পড়াবার জন্য যে যোগ্যতা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। অবশ্যই তাকে পড়াশোনা জানতে হয়, অবশ্যই তার কমিউনিকেশন স্কিল ভালো করতে হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে লাগে মমতা, তার সঙ্গে সঙ্গে লাগে সতর্কতা। একসঙ্গে একটা ক্লাসে 30-40টা বাচ্চা, যাদের মধ্যে 5-6টা খুব দুষ্টু হতেই পারে, সেটাকে সামলানো কিন্তু সহজ কথা নয়। যারা সামলান তাদের হ্যাটস অফ করতে শিখুন, ভাবুন, বলুন যে হ্যাঁ তারাও যোগ্য। চোখের নিমেষে বাচ্চারা একটা না একটা অঘটন ঘটিয়ে ফেলে, সেটা থেকে কিন্তু একজন শিক্ষককে সব সময় অ্যালার্ট থাকতে হয়, এবং তার সঙ্গে তাকে একটা বিপুল পরিমাণ হোমওয়ার্ক মানে খাতা চেক করতে হয়, ক্লাস ওয়ার্কের খাতা চেক করতে হয়, ক্লাসে পড়াতে হয়, বোর্ড ওয়ার্ক করাতে হয়। যে বাচ্চা দুরন্ত বা যে বাচ্চা পিছিয়ে আছে তাকে টেবিলের সামনে এনে তাকে স্পেশাল কেয়ার দিতে হয়, সবটাই করতে হয় 40 থেকে 45 মিনিটের ক্লাসের মধ্যে। তাহলে তার দক্ষতাটাকে আপনি স্বীকৃতি জানাবেন না? কিন্তু সেই দক্ষতাটা কি এমনি এমনি তৈরি হয়? দক্ষতাটা তৈরি করতে গেলে আপনাকে তো কিছু পড়াশোনা শিখতে লাগবে, আপনাকে তো কিছু স্কিল ডেভেলপ করতে লাগবে। ঠিক এই জায়গাটাতেই আসে প্রি প্রাইমারি এডুকেশনের জন্য যে শিক্ষক প্রশিক্ষণ, মানে মন্টেসরি মেথডে যে শিক্ষক প্রশিক্ষণ, তার কথাটা আমরা করাই। আমি নির্লজ্জের মতো বলছি, হ্যাঁ এটা একটা বিজ্ঞাপন। এই যে লাইভটা করা, এই লাইভের মাধ্যমে 5টা লোক যদি আমার কথা শোনেন, আমার কথা বোঝেন, তাহলে তিনি বুঝবেন যে এটা একটা বিজ্ঞাপনের উদ্দেশ্যেই করা। কিন্তু বিজ্ঞাপন মানেই কিন্তু সেখানে শুধুমাত্র বেচা কেনা নয়, সেখানে একটা সার্ভিস বলেও ব্যাপার আছে। আমরা সেই সার্ভিসটা দিই। আমরা কিন্তু শিক্ষকদের, যারা শিক্ষক হতে চান সেরকম অনেক ছাত্রছাত্রী আমাদের কাছে আসেন, তাদেরকে ঘষে মেজে তারা আসেন আনকাট ডায়মন্ড হিসাবে। বাইরে থেকে দেখলে মনে হবে কয়লার ফাঁকে একটু একটু ঝিলিক দিচ্ছে, হয়তো একটা কয়লার টুকরো, কিন্তু সেটাকে ঘষে মেজে কেটে তার প্রপার ক্যারেটে এনে, শেপে এনে তার থেকে দ্যুতি বের করা, সেটা কিন্তু আমাদের কাজ। এবং এই যে কাজটা, এই কাজটা আমরা করি শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে, এবং সেটা সেই শিক্ষক প্রশিক্ষণটা হচ্ছে প্রি প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ বা আর্লি চাইল্ডহুড এডুকেশন, বা যেটাকে বলা হয় মন্টেসরি কোর্স। সবাই একদম কমনলি বলে মন্টেসরি, যদিও কোনো কোর্সের নাম নয়, মেথডের নাম। মারিয়া মন্টেসরি বিখ্যাত শিক্ষাবিদের নামে সারা পৃথিবীতে এটা প্রচলিত। এটা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা জানলেন। তো এই যে আর্লি চাইল্ডহুড এডুকেশন বা এই যে প্রি প্রাইমারি এডুকেশন, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা বাচ্চার শিক্ষার ভিত তৈরি করার একটা স্তম্ভ। আপনি খেয়াল করে দেখবেন, আমরা মানে একটা বাচ্চাকে কিন্তু প্রি প্রাইমারি লেভেলেই শেখানো হয় যে বিভিন্ন অ্যাপারেটাসের মাধ্যমে তার গ্রস মোটর স্কিল এবং ফাইন মোটর স্কিল ডেভেলপ করার বিভিন্ন
কাজগুলো আমরা শেখাই। যেমন একটা জলের জগ দিয়ে আমরা গ্লাসে তাকে জল ঢালতে দিই, সে ঠিক মতো ঢালতে পারছে কিনা এটাও কিন্তু একটা শিক্ষার অঙ্গ। সে তার নিজের জামার বোতামটা লাগাতে পারছে কিনা, সে তার শু লেসটা ঠিক মতো বাঁধতে পারছে কিনা, সে ঠিক মতো বিডস কাউন্ট করতে পারছে কিনা, এবং বিডস এর মধ্যে কালার গুলো আলাদা আলাদা করে আলাদা আলাদা জায়গায় রাখতে পারছে কিনা। এছাড়াও আরো অনেক রকমের শিক্ষাদান পদ্ধতি রয়েছে, যেগুলো সবটাই অ্যাপারেটাসের মধ্যে পড়ে। যে বিভিন্ন ব্লক আছে, ব্লকের মাধ্যমে কোন ব্লকটা ছোট, কোন ব্লকটা বড়, কোন ব্লকটা কোন কালার, কোন ব্লকটা কোন শেপের, সেগুলো কিন্তু সবটাই আমরা শেখাই বিভিন্ন অ্যাপারেটাসের মাধ্যমে, যেগুলো সবটাকেই বলা হয় মারিয়া মন্টেসরি অ্যাপারেটাস, মন্টেসরি অ্যাপারেটাস নামে পরিচিত, যেগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে আছে। বিভিন্ন ধরনের অ্যাপারেটাসের মাধ্যমে আমরা শিক্ষা দিই এবং সেগুলো শিক্ষকরা শেখেন, শিখে তারপরে তারা যখন স্কুলে চাকরি করতে যান তারা বাচ্চাদের শেখান। বাচ্চাদের এই যে বাচ্চাদের পড়াতে গেলে যে স্কিলটা দরকার সেটা কিন্তু আপনা থেকে কারোর মধ্যে গজিয়ে ওঠে না। আমাদের যে স্কুল কলেজে শুধুমাত্র ট্র্যাডিশনাল পড়াশোনা হয়, বই খাতা এই সমস্ত। তো এতকাল ধরে যারা ওই বই খাতা নিয়ে পড়াশোনা করে এসেছেন, খানি খানি নোটস লিখেছেন, পড়াশোনা করেছেন, বমি করে পরীক্ষা দিয়েছেন, জাস্ট কোন রকম ভাবে পাস করেছেন, তো তাদেরকে স্কিল ডেভেলপ করাতে গেলে কিন্তু আমাদের ব্যবহারিক শিক্ষার দরকার হয়। এই যে ব্যবহারিক শিক্ষা, এই ব্যবহারিক শিক্ষাটা কিন্তু আমরাই দিই। ব্যবহারিক শিক্ষার মধ্যে শুধুমাত্র অ্যাপারেটাস নেই, বাচ্চাদের মনোরঞ্জন করিয়ে পড়াতে গেলে আরো অনেক কিছু টিচিং লার্নিং মেটেরিয়ালস তৈরি করা শেখাতে হয়। এই যে টিচিং লার্নিং মেটেরিয়ালস, সেগুলো বিভিন্ন জিনিস দিয়ে হয়, তুলো দিয়ে হয়, কাগজ দিয়ে হয়, বিভিন্ন রকম রঙিন কাগজ দিয়ে ফোল্ডিং তৈরি করা হয়, বিভিন্ন কালার করে বিভিন্ন চার্ট বানানো হয়। সেগুলো ছাড়াও আজকের ডেটে সব থেকে যেটা আধুনিক বিষয় সেটা হচ্ছে এআই কে ইউজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে একটা বাচ্চাকে কি করে পড়ানো যাবে, একটা বাচ্চাকে কি করে শেখানো যাবে, সেটা কিন্তু আমরা শেখাই। আজকালকার প্রত্যেকটা বাচ্চা, সেটা একটা 2-2.5 বছরের বাচ্চা হোক আর তার থেকে বড় হোক, স্মার্টফোন ব্যবহারে অত্যন্ত দক্ষ। আপনি হয়তো জানেনই না যে সে কতটা জানে। সে কিন্তু স্মার্টফোন হাতে পেলে সে দারুণ ভাবে খুলে ফেলতে পারে ইউটিউব, দারুণ ভাবে খুলে ফেলতে পারে তার পছন্দের কার্টুন, দারুণ ভাবে চলে যেতে পারে ফেসবুকের রিলসে। তো কি করে যাচ্ছে সে, তার মধ্যে যে লজিকটা কাজ করছে, দে আর মোর টেকনিক্যাল দ্যান আস। এই যে তারা অনেক টেকনিক্যালি এগিয়ে রয়েছে বাচ্চাগুলো, তাদেরকে শেখাতে গেলে, তাদেরকে বোঝাতে গেলে, তাদের ভাষায় কথা বলতে গেলে বা তাদের ভাষায় তাদের পড়াতে গেলে কিন্তু আমাদের কম্পিউটার নলেজটা খুব ভালোভাবে জানা দরকার। এবং কম্পিউটারের মধ্যে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বিভিন্ন রকম কার্টুন তৈরি করা, বিভিন্ন ছবি তৈরি করা, বিভিন্ন রকম অ্যানিমেটেড ক্যারেক্টার তৈরি করা এবং তাদের দিয়ে হাঁটানো, চলানো, কথা বলানো, এইগুলো বাচ্চাদের দেখানো, সেগুলো দেখিয়ে তাদেরকে অ্যাট্রাক্ট করে তাদেরকে পড়ানো, অ্যালফাবেট শেখানো, তাদেরকে ভাষা শেখানো, ধ্বনি শেখানো, ধ্বনি বলতে ফোনেটিক্স যেটা রয়েছে সেগুলো শেখানো। আমরা ফোনেটিক্স এর উপর খুব গুরুত্ব দিই, সেগুলো কিন্তু আমরা করাই। এবং আমাদের এই আর্লি চাইল্ডহুড এডুকেশন বা মন্টেসরি এডুকেশন বা প্রি প্রাইমারি এডুকেশনের মধ্যেই কিন্তু এগুলো ইনক্লুডেড। আরেকটা বিষয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা তো আমাদের কোর্সটাকে ডেভেলপ করেছি, আমরা বাচ্চাদের কিভাবে সেটা দিয়ে পড়ানো যায়, শেখানো যায় ভেবেছি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে একটা ইঞ্জিনিয়ারকে কিন্তু রিপ্লেস করতে পারে একটা এআই, একটা আর্কিটেক্টকে কিন্তু রিপ্লেস করতে পারে একটা এআই, কিছু ক্ষেত্রে সার্জনকে রিপ্লেস করতে পারে একটা এআই, বা অনেক অনেক এমন পেশা আছে আগামী দিনে দেখা যাবে সেই পেশায় মানুষের থেকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা তথাকথিত রোবট অনেক ভালো কাজ করছে। কিন্তু এই যে একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে একদম বাচ্চাদের পড়ানোর জায়গা, এই জায়গাটাতে কিন্তু চিরকাল হিউম্যানই এগিয়ে থাকবে। কেন, একটা ক্লাসে 30টা বাচ্চা 30 রকম, তাদেরকে একরকম ভাবে পড়াবে বা একরকম ভাবে ম্যানেজ করা কিন্তু কোনো এআই এর দ্বারা সম্ভব নয়।
তাদেরকে তার আলাদা আলাদা করে বুঝে করাতে হয়। প্রতিটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন আলাদা, প্রতিটা মানুষের ব্রেন যেমন আলাদা, প্রতিটা বাচ্চার ব্যবহারও আলাদা। কোনো বাচ্চা দুরন্ত, কোনো বাচ্চা শান্ত, কোনো বাচ্চা কথা শোনে, কোনো বাচ্চা কথা শোনে না, কেউ সুন্দর মতো লেখে পড়ে, কেউ পড়ে না, কেউ হয়তো সারাক্ষণ নাচছে, লাফাচ্ছে, ঝাপাচ্ছে, কেউ হয়তো শান্ত করে চুপ করে বসে আছে, কিন্তু সুযোগ পেলেই তার ছোচলো পেন্সিলের মুখটা তার সহপাঠীর গায়ে বিধিয়ে দিচ্ছে। কেউ হয়তো তার সহপাঠীর টিফিনটা দেখেছে ভালো, চুরি করে খেয়ে দিচ্ছে, অথবা কেউ হয়তো পাটাকে তার সহপাঠীর পা মারিয়ে দিয়ে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে। এটা কিন্তু ক্লাসরুমের মধ্যে ঘটে। এবং এই যে একটা ক্লাসে 30-40টা বাচ্চাকে 30-40 রকম ভাবে দেখা, এটা কিন্তু একজন মানুষই করতে পারে, এটা কিন্তু কোনোভাবেই কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারবে না। তাই সেক্ষেত্রে আমি এটাই বলছি যে এই চাকরির ক্ষেত্র কিন্তু কোনো দিন অফ হবে না। এই যে চাকরির ক্ষেত্র, যে মানে যেখানে বেসরকারি স্কুলে মেনলি প্রি প্রাইমারি স্কুলে যে মানে শিক্ষক নিয়োগ, প্রি প্রাইমারি স্কুলে যে শিক্ষকদের যে স্কিল তৈরির যে প্রশিক্ষণ শিখে যারা চাকরি পাচ্ছে, তাদের চাকরি কিন্তু কোনোদিন যাবে না। এবার যারা নাক মুচকাচ্ছেন যে এখানে তো মাত্র এই স্যালারি পাওয়া যায়, এখানেও গ্রোথ আছে, বড় বড় ব্র্যান্ড কিন্তু ভালো স্যালারি দেয়, কিন্তু আপনাকে তার যোগ্য হতে হবে, এবং একদিনে কিন্তু যোগ্য হওয়া যায় না। ভালো করে ভেবে দেখুন তো, 10 থেকে 15 লাখ টাকা খরচা করে আপনারা যে কোর্স করেন, সেই কোর্সটা করে আপনি 50,000 টাকার চাকরি আজকে ডেটে পান না। আমি জোর গলায় বলতে পারি আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে একজন মধ্যমেধার ইঞ্জিনিয়ার, একজন মধ্যমেধার ডাক্তার, একজন মধ্যমেধার কোনো অন্যান্য প্রফেশনের লোক কিন্তু এই টাকাটা রোজগার করতে পারেন না। তাহলে সেক্ষেত্রে 10 থেকে 15,000 টাকা, ম্যাক্সিমাম 20,000 টাকার একটা কোর্স করে আপনি যদি 6, 7 বা 8,000 টাকার একটা ওপেনিং পান, যে ওপেনিংটা দিয়ে আপনি ভাবতে পারবেন যে ভবিষ্যতে আপনার টিচার হওয়ার সম্ভাবনা কতটা আপনি বুঝতে পারবেন, এবং শুধু তাই নয়, আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি একটা ছোট কোর্স করে ছোট ওপেনিং পাবেন, ছোট কোর্স করে ছোট ওপেনিং পাবেন, এবং সেই মতো এগোতে থাকবেন বড় কিছুর দিকে। আপনি ছোট একটা কোর্স করুন, করার পর একটা ছোট আমাদের কাছ থেকে চাকরি নিন, সেই চাকরিটা করতে করতে এক্সপিরিয়েন্স করুন, তারপরে আপনি যান বড় কোর্সের দিকে এবং মানে উঁচু ক্লাসে পড়ানোর দিকে, যদি আপনার মধ্যে সেই স্কিলটা থাকে বা ইচ্ছাটা থাকে বা প্যাশনটা থাকে। তো লাইভ মানে আমি আর বেশি কথা বাড়াবো না, এইটুকু কথাই কেউ শুনবে কিনা আমি জানি না, কিন্তু আর্লি চাইল্ডহুড এডুকেশন ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা যদি মনে করেন যে প্রি প্রাইমারি এডুকেশন মানে আপনারা দিতে পারবেন, আপনারা সেই জায়গায় নিজেদের দেখতে স্বচ্ছন্দ হবেন, এই মুহূর্তে আপনাকে আমি বিরাট কিছু রোজগারের আশা দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, আপনার হাত খরচার থেকে বেশি কিন্তু আপনি জোগাড় করতে পারবেন। এবং হ্যাঁ, এটা অবশ্য বলাটা খুব ভুল হয়ে গেল, কার হাত খরচা কত আমি তো জানি না, কিন্তু তবুও আজকের যে আমাদের পশ্চিমবঙ্গের চাকরির বাজার, প্রচুর বেসরকারি স্কুল আছে এবং তাদের মধ্যে ভালো ভালো ব্র্যান্ডেড বেসরকারি স্কুলও আছে। সেখানে যদি পড়াতে চান, যোগ্য হয়ে উঠুন, আমাদের কাছে আসুন, আমরা আপনাকে যোগ্য করে দেখিয়ে দেব। এবং আমাদের প্রচুর ছাত্রছাত্রী আছেন যারা কিন্তু আজকে শূন্য থেকে শুরু করে আজকে খুব ভালোভাবে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। আজকের লাইভটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।